প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো আছো নিশ্চয়ই তোমরা। যদিও বলি ভালো আছো, আসলে আমরা সবাই জানি আমরা ভালো নেই। কেন ভালো নেই সেটাও আমরা জানি। আমরা বৈশ্বিক মহামারী কোভিড-19 সবার স্বাভাবিক জীবন বিপর্যস্ত, বাধাগ্রস্ত, ব্যাহত। এই অবস্থায় আসলে ভালো থাকা যায় না। তারপরেও এই প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে আমাদের জীবনকে, জীবন প্রবাহকে, জীবনের গতিকে টেনে নিয়ে যেতে হবে। মানুষের বৈশিষ্ট্য এবং ধর্মই হচ্ছে প্রতিকূলতাকে অতিক্রম করে জয়ী হওয়া। মানুষের ইতিহাস তাই বলে। আমরা আজকে দুঃসময় পার করছি। নিশ্চয়ই সম্মিলিত চেষ্টার মধ্য দিয়ে আমরা এই মহামারীর কাল অতিক্রম করে একদিন আমাদের স্বাভাবিক জীবনে অবশ্যই ফিরে আসব। তো আমাদের অনলাইনের যে ক্লাস কার্যক্রম আমরা চালু করেছি, আমরা নিয়মিত গ্রহণ করেছি, তার অংশ হিসেবে আজকে আমরা প্রবন্ধ, কবিতার বাইরে, উপন্যাসের বাইরে, নাটকের বাইরে ভিন্ন প্রসঙ্গ নিয়ে, ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আমরা নিমন্ত্রণ শব্দটির সাথে সবাই পরিচিত। দাওয়াত, দাওয়াত, দাওয়াতের সাথে একটা বিষয় জড়িয়ে যায়। দাওয়াতপত্র, নিমন্ত্রণপত্র। আমরা ভীত হই, সংকোচ বোধ করি, জড়তায় ভুগি। একটা নিমন্ত্রণপত্র কীভাবে লিখতে হয় সে বিষয়টি আমাদের কাছে অনেক সময়ই অস্বস্তিকর এবং জটিল এবং কঠিন বলে মনে হয়। আসলে বিষয়টি কঠিন বলে কিছু নেই। যখনই আমি আয়ত্তের ভেতরে কোনো জিনিস আনতে সক্ষম হব, তখনই বিষয়টি আমার কাছে সহজ হয়ে যাবে। আর যতক্ষণ পর্যন্ত আমি সেটা বুঝতে না পারবো, আয়ত্তের ভেতরে না আনতে পারবো, ততক্ষণ পর্যন্ত সেটা আমাদের কাছে কঠিন মনে হবে। সূর্য পূর্ব দিক থেকে ওঠে, পশ্চিমে অস্ত যায়, এই তথ্যটি যতক্ষণ পর্যন্ত আমি জানতে না পারি, ততক্ষণ পর্যন্ত এই তথ্যটি আমার কাছে অনেক কঠিন, জটিল বলে মনে হয়। কিন্তু যখন একবার জেনে ফেলি, তখন সারা জীবন আমৃত্যু আমাকে আর ভাবতে হয় না। কেউ যদি প্রশ্ন করে সূর্য কোন দিক থেকে ওঠে, আমি অনায়াসে বলে দিতে পারি সূর্য পূর্ব দিক থেকে উঠে পশ্চিমে অস্ত যায়। এই পত্রলেখা, নিমন্ত্রণ পত্র লেখাটাও ঠিক তাই। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমি যখন একটা নিমন্ত্রণ পত্র লিখতে পারবো, তখন ধরে নিতে হবে আমি প্রায় সব ধরনের নিমন্ত্রণপত্র লিখবার যে মৌলিক বিষয়টা, সেই বিষয়টা আমি আত্মস্থ করতে পারব। মোটামুটিভাবে সব, আমি যদি বলি সব দাওয়াতপত্রই আমি, নিমন্ত্রণপত্রে আমি লিখতে পারব। আমার সেই পত্রটি পেয়ে যাকে আমি নিমন্ত্রণ করব, সে যথাসময়ে, যথাস্থানে, নির্দিষ্ট দিনে আসতে পারবে। নিমন্ত্রণপত্র লেখা খুব সহজ, খুবই সহজ। আমরা বহু নিমন্ত্রণপত্র দেখেছি আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে। একেবারে বিয়ের নিমন্ত্রণপত্র থেকে শুরু করে রাষ্ট্রীয় অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের দাওয়াতপত্র আমরা পাই, দেখি, অথবা আমরা নিজেরা সেটাকে তৈরি করি, বিতরণ করি, সবই করি। কাজটি সহজ, কিন্তু কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। নিমন্ত্রণপত্র লিখতে গেলে
তার একটা নিজস্ব ভাষা আছে, ভাষাভঙ্গি আছে। আমরা কেউ সাধু ভাষায় লিখি, কেউ চলিত ভাষায় লিখি। আঞ্চলিক ভাষায় সাধারণত নিমন্ত্রণপত্র আমরা লিখি না, কিন্তু লিখবার সময় আমাদের কয়েকটা বিষয় মনে রাখতে হবে, যে এর একটি বিষয়ও, একটি দিকেও বাদ পড়া চলবে না। যদি বাদ পড়ে তাহলে নিমন্ত্রণপত্রটি অসম্পূর্ণ থেকে যাবে। মোট যদি সাধারণভাবে বলি, 5টি বিষয় একটা নিমন্ত্রণপত্র লিখতে গেলে অপরিহার্য, এর একটিও মিস করা যাবে না, বাদ দেওয়া যাবে না। ভুল করে না লিখে সেটাকে পরিপূর্ণ নিমন্ত্রণপত্র ভাববার কোনো সুযোগ থাকবে না। এখন প্রশ্ন হচ্ছে, সেই 5টি বিষয় কি? আমি আবার বলি, 5টি বিষয় মনে রাখতে হবে, এর একটিও বাদ পড়া যাবে না। তাহলে আমরা সবাই মনে রাখি কোন 5টি বিষয়। তোমাদের কাছে নিশ্চয়ই এই মুহূর্তে কাগজ কলম আছে, খাতা আছে। তোমরা শোনার সাথে সাথে লিখেও রাখতে পারো। লিখে রাখাটা ভালো, প্রয়োজন, জরুরি। তাহলে প্রথমে আমরা যদি বলি যে সেই 5টি বিষয়ে কোন কোন বিষয়গুলো 5টি, প্রথমে দাওয়াতটা কিসের, নিমন্ত্রণপত্রের উপলক্ষটা কি, কেন দাওয়াতটা দিচ্ছি, কেন দাওয়াতের জন্য একটা পত্র লিখছি, এই বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই বিষয়টা উল্লেখ থাকতে হবে। তারপরে দ্বিতীয়তে আরেকটি বিষয় থাকে, যে সেই নিমন্ত্রণের দিনটি কবে, কবে অনুষ্ঠানটি কবে, আয়োজনটা কবে। তৃতীয়, আয়োজনটা কখন, সময়টা সকালে, দুপুরে, বিকেলে, সন্ধ্যায় না রাতে, এই বিষয়টি মনে রাখতে হবে। চতুর্থ, কোথায়, অনুষ্ঠানটি কোথায় হবে, আয়োজনটি কোথায় হবে, কর্মসূচিটি কোন জায়গাতে পালিত হবে, সুনির্দিষ্ট করে সেই জায়গার পরিচয়টা উল্লেখ করে দিতে হবে। কখন হবে সেটা আমরা বললাম, আগেই বলেছি। এবং নিমন্ত্রণটা কে করলেন, একজন নিমন্ত্রণকারী অথবা নিমন্ত্রণদাতা, তার নাম, পরিচয় সেই নিমন্ত্রণপত্রে উল্লেখ থাকতে হবে। এই যে 5টি বিষয় আমরা বললাম, উপলক্ষটা কি, কবে, কোথায়, কখন, এবং নিমন্ত্রণটা কে করছেন তার পরিচয়। এই 5টির যে কোনো একটি যদি বাদ পড়ে, তাহলে যাকে আমি নিমন্ত্রণ করছি তিনি নিমন্ত্রণ রক্ষা করতে নাও পারেন, তার আন্তরিক সদিচ্ছা থাকবার পরও। যেমন আমি সব লিখলাম, যেটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, অথবা নজরুল জয়ন্তী, রবীন্দ্র জয়ন্তী, অথবা কলেজের সাহিত্য সাংস্কৃতিক সপ্তাহ, অথবা কলেজে কোনো অতিথি আসবেন তার আগমন উপলক্ষে, কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, অথবা মিলাদ মাহফিল, অথবা কলেজের অন্য কোনো অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের বিবরণটি থাকতে হবে।
কিসের অনুষ্ঠান। এরপর আমাকে উল্লেখ করতে হবে সেই নিমন্ত্রণপত্রে যে আমার সেই অনুষ্ঠানটি কবে হবে, কত তারিখে, কোন সনে, এবং বারটা কি, রবিবার না শনিবার না সোমবার না মঙ্গলবার। এই যে বার, সেই বারটি উল্লেখ থাকতে হবে। আবার বলি, তারিখ, সন এবং বার। এরপর কোথায় কোথায় অনুষ্ঠানটি হবে। আমি যদি এটি ভুলে যাই, আমি কিসের অনুষ্ঠান হবে সেটা লিখলাম, কবে হবে সেটা লিখলাম, কিন্তু কোথায় হবে অথবা কখন হবে সেই সময়টা যদি আমি না লিখি, তাহলেও আমার পক্ষে সেই দাওয়াত পত্রটাকে শুদ্ধ বলা যাবে না। অথবা যাকে আমি নিমন্ত্রণ করছি তিনি সেই নিমন্ত্রণ রক্ষা করতে পারবেন না। যদি আমি সময় উল্লেখটা না করি, আমি বাকি সব করলাম, কিন্তু আমাকে কেউ দাওয়াত দিল, সে দাওয়াত কার্ডে, নিমন্ত্রণ পত্রে নিমন্ত্রণটা কিসের জন্যে, কবে হবে, কোথায় হবে, সব লেখা আছে। যিনি নিমন্ত্রণ করেছেন তার নামও লেখা আছে, পরিচয় লেখা আছে, কিন্তু কখন হবে সেটা লেখা নেই। তাহলে আমার পক্ষে সেই অনুষ্ঠানে উপস্থিত হওয়াটা কঠিন হয়ে যাবে, অসম্ভব হবে। অথবা আমাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেই অনুষ্ঠান স্থলে বসে থাকতে হবে, যেটি সম্ভব না। সবশেষে দাওয়াতটা কে দিলেন তার পরিচয়টা আমার থাকতে হবে। মূল্যহীন হয়ে যায় যদি নিমন্ত্রণদাতার পরিচয়টা সেখানে না থাকে। এই কয়েকটি জিনিস, এই 5টি জিনিস অবশ্যই একটি নিমন্ত্রণ পত্রের ভেতরে থাকতে হবে। আমি আবার প্রথম থেকে বলি, নিমন্ত্রণের প্রসঙ্গ বা কিসের জন্য দাওয়াতটা দেওয়া হচ্ছে, নিমন্ত্রণ দেওয়া হচ্ছে, কবে, কোথায়, কখন এবং নিমন্ত্রণ দাতা, এই 5টি জিনিস উল্লেখ থাকতে হবে। যদি থাকে, এগুলো আমরা যদি সুন্দর করে সুন্দর ভাষায় সাজিয়ে লিখে দিতে পারি, তাহলে একটি নিমন্ত্রণপত্র হয়ে যাবে। এখন বলতে পারো যে সুন্দর ভাষায় লেখা তো কঠিন কাজ। মোটেও কঠিন কিছু কাজ না। নিমন্ত্রণপত্রের ভাষার একটা নির্দিষ্ট ছক আছে, একটা ধরন আছে, একটা রূপ আছে, একটা ঢং আছে, একটা রীতি রেওয়াজ আছে। একবার একটা নিমন্ত্রণপত্রের যে ভাষার উপস্থাপনাটা থাকে সেটা যদি আমি মুখস্থ করে ফেলতে পারি অথবা বুঝে ফেলতে পারি, তাহলে অনায়াসে আমার পক্ষে লিখে ফেলা সম্ভব। আমরা উদাহরণ হিসেবে বলি যে প্রথমে একটা কথা বলেছিলাম যে একটি নিমন্ত্রণপত্র লিখতে পারলে অনেকগুলো নিমন্ত্রণপত্র অনায়াসে লিখে ফেলা যায়। পরীক্ষার হলে গিয়ে আমাকে দুশ্চিন্তায় পড়তে হবে না যে আমি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার নিমন্ত্রণপত্র শিখেছি বা মুখস্থ করেছি, কিন্তু পরীক্ষার প্রশ্নপত্রে এসেছে মিলাদ মাহফিলের। তাহলে আমি উত্তর কী করে দেব? খুব সহজ, আমি বলি, সংক্ষেপে বলি যে শুধু আগামী 22 জুলাই রবিবার 2000 এত সাল, অথবা 22 জুলাই 2019 রবিবার
খান বাহাদুর আলাউদ হোসেন খান কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সকাল 10টায় কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। ওই ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, যে কোনো একটা নাম, অথবা কলেজ গভর্নিং বডির সম্মানিত সভাপতি, অথবা স্থানীয় জনপ্রতিনিধি, অথবা মন্ত্রী মহোদয়, অথবা স্থানীয় সংসদ সদস্য, আবার অতিথি নাও থাকতে পারে। সাধারণত অতিথি থাকেন। তাহলে কি বলবো, যে শুধু আগামী 22 জুলাই 2019 রবিবার খান বাহাদুর আলাউদ হোসেন খান কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সকাল 10টায় কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মিস্টার ক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মিস্টার খ। ক্রীড়া প্রতিযোগিতায় সভাপতিত্ব করবেন কলেজের সম্মানিত অধ্যক্ষ, তার নাম, আর শেষে কি থাকবে, নিমন্ত্রণ দাতার নাম। তার আগে একটা ছোট্ট 1 লাইনের একটা প্যারা আছে। সেটা কি, যে আমাদের এই আয়োজনে অথবা আমাদের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আপনার উপস্থিতি আমরা কামনা করি। নিবেদক মিস্টার খ, ক্রীড়া শিক্ষক অথবা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদযাপন বা আয়োজন কমিটির আহ্বায়ক মিস্টার খ। হয়ে গেল। এখন যদি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার এই দাওয়াতপত্রটি আমি লিখতে পারি, তাহলে অনায়াসে আমি মিলাদ মাহফিলও লিখতে পারব। কিভাবে? শুধুমাত্র বিষয়বস্তুটা বদলাবে, অতিথি বদলাতে পারে। আমি বলি যে সুধী বা মহোদয় বা জনাব, খান বাহাদুর আলাউদ হোসেন খান কলেজের আগামী 22 জুলাই 2019 মঙ্গলবার খান বাহাদুর আলাউদ হোসেন খান কলেজের বার্ষিক মিলাদ মাহফিল কলেজ মাঠে অথবা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার কথা বললে এটা জিনিস মনে রাখতে হবে, এটা আমরা বুঝি, সবাই বুঝি, যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যদি বলি সেটি সাধারণত মিলনায়তনে হয় না। আমাদের বলতে হবে মাঠ। ক্রীড়া প্রতিযোগিতা বললে মাঠের কথাটা উল্লেখ করতে হবে, মাঠে হবে। আর মিলাদ মাহফিল মাঠেও হতে পারে, শামিয়ানা টাঙিয়ে প্যান্ডেল করে, মিলনায়তনেও হতে পারে। আমি বলে দেব যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। সময়টা আগেরটাই থাকলো। নিমন্ত্রণ দাতার জায়গায় আহ্বায়ক বার্ষিক ক্রীড়া উদযাপন কমিটি না লিখে বার্ষিক মিলাদ মাহফিল উদযাপন কমিটি বা পরিষদ। কোনো পার্থক্যটা হচ্ছে এ জায়গায় একটি মাত্র জায়গাতে পার্থক্য। এক হচ্ছে শুরুতে বলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পরিবর্তে মিলাদ মাহফিল, আর পরিবর্তন হবে নিমন্ত্রণ দাতার পরিচয়ের ক্ষেত্রে, পদবীর ক্ষেত্রে। আমাদের পরীক্ষার উত্তরপত্রে এই নামগুলো যেগুলো আমরা দেব, এগুলো কাল্পনিক নাম।
আমি যে কারো নাম, যে কারো পদবি আমি বসিয়ে দিতে পারি। যারা মিলাদ মাহফিল হলে শিক্ষাবিদ, ধর্ম সম্পর্কে জানেন এরকম বিশিষ্ট ব্যক্তিবর্গ, ক্রীড়া প্রতিযোগিতা হলে ক্রীড়া ব্যক্তিত্ব অথবা জনপ্রতিনিধি অথবা কলেজ পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি মহোদয় যিনি থাকেন তিনি, এদের যে কারো নাম অতিথি হিসেবে উল্লেখ করে দিলেই হয়ে যায়। তো আমরা যদি লক্ষ্য করি যে পত্র লেখাটা এই মুহূর্তে খুব কঠিন বলে মনে হচ্ছে, আমার মনে হয় না। তা আমরা নিশ্চয়ই এই কাজটি খুব অনায়াসে লিখে ফেলতে পারব। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মিলাদ মাহফিলের নিমন্ত্রণপত্র যদি আমি লিখতে পারি, আমি অনায়াসে আমার কলেজের রবীন্দ্র জয়ন্তীর, নজরুল জয়ন্তীর নিমন্ত্রণপত্র আমি লিখতে পারব। সামান্য পরিবর্তন করে নিলেই হয়। মূল কাঠামোর মধ্যে খুব বেশি পরিবর্তন হয় না, কাঠামোটা একই থাকে। তো আমরা আবার মিলিয়ে দেখি কি করতে হয়। এই নিমন্ত্রণপত্র লিখতে গেলে 5টি জিনিস লক্ষ্য রাখতে হবে, এর একটিও যেন বাদ না পড়ে। আমি সব লিখলাম, একেবারে শতভাগ সুন্দর করে লিখবার চেষ্টা করলাম, মনে করলাম যে আমি লিখেছি সব, কিন্তু আমার তারিখ বাদ পড়ল, অথবা স্থান বাদ পড়ল, অথবা অনুষ্ঠানটি কিসের সেটি বাদ পড়ল, অথবা নিমন্ত্রণ দাতার নামটি আমি ভুলে লিখলাম না, তাহলে তোমার লেখা নিমন্ত্রণ পত্রটি অসম্পূর্ণ থাকবে। আর অসম্পূর্ণ জিনিস কখনোই পূর্ণ নম্বর পাবার অধিকার রাখে না। এবং একটি ভুলের কারণে সমস্ত নিমন্ত্রণপত্রটি, পুরো নিমন্ত্রণপত্রটি নিখুঁতভাবে, বাকি অংশগুলো নিখুঁতভাবে লিখবার পরও সেটি কোনো নম্বর নাও পেতে পারে। তো আমাদের কি করতে হবে? আমাদেরকে প্রথমে 5টি জিনিস মনে রাখতে হবে, যে 5টি জিনিস থাকতে হবে। নিমন্ত্রণের বিষয়, নিমন্ত্রণটা কেন, কবে, কোথায়, কখন, এবং নিমন্ত্রণ দাতার নাম। আমার মনে হয় না যে খুব কঠিন হবে লেখাটা। 2-1 দিন একা একা লেখার চেষ্টা করলে, এবং হাতের কাছে যদি নিমন্ত্রণপত্র থাকে কোনো বিভিন্ন অনুষ্ঠানের, একটা সংগ্রহ করে নেবে, মেলানোর চেষ্টা করবে যে তুমি যে লিখেছ তার সাথে সেই নিমন্ত্রণপত্রটি মেলে কিনা, অথবা তোমার বইয়ের ভেতরে যে উদাহরণ দেয়া আছে সেই উদাহরণের কাছাকাছি যায় কিনা। নিজে নিজে চেষ্টা করা, নিজে নিজে লিখবার অভ্যাস করা, সাহস করা। সাহসটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা অনেক বিষয়ই পারি, জানি, সাহস করে বলতে পারি না, সাহস করে লিখি না। এই যে না লিখবার অভ্যাস, সাহস না করবার যে অক্ষমতা, সাহস করবার ক্ষেত্রে যে অক্ষমতা, এগুলোই মূলত আমাদের পেছনে টেনে রাখে। সাহস করে যদি আমরা শুরু করি, নিশ্চয়ই আমরা সেটা সফলভাবে শেষ করতে পারব। মানুষ সব পারে। মানুষের পক্ষে ইচ্ছে থাকলে অসাধ্য সাধন করে ফেলা সম্ভব। মানুষ একসময় হিমালয় পর্বতে চড়তে পারেনি, বহু ব্যর্থতার পর সফল হয়েছে। মানুষ চাঁদ দেখেছে আকাশে, স্বপ্ন দেখেছে চাঁদে যাবে, মানুষ এক পর্যায়ে সফল হয়েছে। ঠিক স্বাধীনতার স্বপ্ন দেখতে দেখতে
আমরা স্বাধীনতা অর্জন করেছি 1971-এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। কিন্তু 71-এর আগে পাকিস্তান শাসন আমলের শুরুর দিকে বা মাঝামাঝি সময়ে আমাদের কাছে মনে হতো যে এই স্বাধীনতাটা দুঃস্বপ্ন। কিন্তু বাঙালি যখন চেষ্টা করেছে, পেরেছে। আমরাও পারব, আমরা সব পারব, সব পারি। পারি না, পারবো না, এই চিন্তা কখনোই মনে জায়গা দেবে না। আজকের মতো শেষ করি। সবাই ভালো থাকো। কোভিড-19 থেকে নিজে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখার জন্যে স্বাস্থ্যবিধি আমরা যেন মেনে চলি, মাস্ক পরি, নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে চলি, আমরা নিয়মিত হাত ধুই। এই স্বাস্থ্যবিধিগুলো সাধারণ স্বাস্থ্যবিধি মানা খুব সহজ, এবং যদি মানি আমরা সুস্থ থাকব, ভালো থাকব, আমাদের শিক্ষা জীবনও অব্যাহত থাকবে, আমাদের পরিবার, দেশ, সবাই আমরা একসাথে মিলেমিশে এই দুঃস্বপ্নের সময় অতিক্রম করে করোনাবিহীন স্বাভাবিক জীবনে আমরা একসময় ফিরে আসব, ক্লাসরুমে ফিরে আসব এবং সামনাসামনি বসে আমরা আমাদের শিক্ষা জীবন অব্যাহত রাখব। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে।